প্রায় 200 বছর আগে যখন পৃথিবীতে বিদ্যুৎ বা পেট্রোল ছিল না, তখন মানুষ আলো পাওয়ার জন্য এক বিপজ্জনক উপায় আবিষ্কার করেছিল। তারা বড় তিমি শিকার করত এবং তাদের থেকে তেল বের করত। এই চাহিদা মেটাতে 1820 সালে তিমি শিকারের জন্য একটি জাহাজ সমুদ্রে গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল এবং তারা প্রথমে তিমি শিকার করে তাদের থেকে তেল বের করছিল। কিন্তু হঠাৎ সমুদ্রের গভীর থেকে একটি বিশাল মশ তিমি উঠে এসে এক মুহূর্তে পুরো জাহাজটি ধ্বংস করে দিল। এখন এই মানুষগুলো আটকা পড়েছিল চারপাশে হাজার হাজার মাইল জুড়ে শুধু সমুদ্র। কোনো খাবার ছিল না, জল ছিল না এবং কোথাও স্থলভাগের কোনো চিহ্ন ছিল না। আর বেঁচে থাকার জন্য তাদের এমন কিছুর আশ্রয় নিতে হয়েছিল যা আত্মাকে কাঁপিয়ে দেবে। এমন পরিস্থিতিতে এই মানুষগুলো মৃত মানুষের সব খেতে বাধ্য হয়েছিল। এটি কোনো কাল্পনিক গল্প নয়। ইন দ্য হার্ট অফ দ্য সি চলচ্চিত্রটি একটি সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। গল্পটি শুরু হয় 1850 সালে এবং আমরা হারমান নামের একজন লেখককে দেখি, যিনি একটি পুরনো এবং ভয়ঙ্কর গল্পের বিষয়বস্তু এমন একজনের সাথে দেখা করার জন্য দূর দূরান্তে ভ্রমণ করেছেন। তিনি এমন এক রহস্য উদ্ঘাটন করতে চান যা পৃথিবী ভুলে গেছে বা পৃথিবীর কাছ থেকে লুকিয়ে রেখেছে। আরও এগিয়ে গিয়ে লেখক একটি বাড়ির দরজায় টোকা দেন, কিন্তু বাড়ির মহিলাটি লেখককে ফিরে যেতে বলেন, এই ভেবে যে তিনি হয়তো কোনো খদ্দের। কিন্তু যখন হারমান তাকে একটি চিঠি দেখান, মহিলাটি সঙ্গে সঙ্গে দরজা খুলে তাকে ভেতরে আমন্ত্রণ জানান। আসলে লেখক মহিলাটির বাড়িতে এসেছিলেন তার স্বামী টমাস নিকারসন নামের এক বৃদ্ধের সঙ্গে দেখা করতে। কিছুদিন আগে হারমান টমাসের জন্য একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি নিকারসনকে ডুবে যাওয়া জাহাজ ওয়েলশিপের গল্প বলার বিনিময়ে কিছু টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। জাহাজটি এমন এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিল যে জাহাজের বহু যাত্রী নিহত হন আর বাকিরা কোনো মতে প্রাণ নিয়ে ফিরতে সক্ষম হন। তাদের মধ্যে একজন ছিলেন টমাস, কিন্তু টমাস কোনো অবস্থাতেই তাকে ওয়েলস জাহাজের গল্প বলতে রাজি ছিলেন না। তাই এবার হারমান নিজেই তার সঙ্গে দেখা করতে এবং তাকে রাজি করাতে দ্বীপে এসেছিলেন। কিন্তু লেখক টমাসের সঙ্গে দেখা করতেই টমাস তাকে অপমান করতে শুরু করেন এবং বলেন, তুমি কি পাগল? শুধু আমার সঙ্গে দেখা করতে এত দূর থেকে এসেছ? কিন্তু লেখক টমাসের রাগ উপেক্ষা করে তাকে বললেন, আমি একটা গল্প শুনতে এসেছি। এরপর লেখক টমাসকে টাকা দিয়ে বললেন, যদি তুমি আমাকে গল্পটা বলো আমি তোমাকে সব টাকা দিয়ে দেব। এই বলে লেখক সব টাকা টমাসের সামনে রাখলেন, কিন্তু টমাস তা নিতে সরাসরি অস্বীকার করলেন। তিনি লেখককে বললেন গিয়ে সরকারি ইতিহাসের বইগুলো দেখতে। তিনি বললেন গিয়ে সরকারি ইতিহাসের বইগুলো দেখতে, সেখানেই তিনি গল্পটা খুঁজে পাবেন। কিন্তু লেখক নাছোড়বান্দা ছিলেন। তিনি জোর দিয়ে বললেন যে তিনি গল্পটা তার নিজের মুখ থেকে শুনতে চান, কোনো সরকারি ইতিহাসের বই থেকে নয়। কথা শুনে টমাস ক্ষিপ্ত হয়ে উঠলেন এবং সঙ্গে সঙ্গে তাকে চলে যেতে বললেন, এই বলে যে আমার কিছুই মনে নেই। কথা শুনে হারমানও চুপচাপ চলে যেতে শুরু করল, কিন্তু টমাসের স্ত্রী তাকে থামালেন। তিনি বললেন, টমাস দুর্ঘটনাটা নিয়ে কারোর সঙ্গে কথা বলেনি, এমনকি আমার সঙ্গেও না। কিন্তু তুমি যদি আমাকে কিছুটা সময় দাও, আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে পারি। এই বলে তিনি হারমানকে অপেক্ষা করতে বলে টমাসের কাছে গেলেন। হারমানের স্ত্রী তাকে সবকিছু খুলে বলতে অনুরোধ করলেন, কিন্তু টমাস এসেক্সের দুর্ঘটনা নিয়ে কথা বলতে চাননি, তাই তিনি রাজি হননি। তবে টমাসের স্ত্রী তাকে বললেন, তুমি যদি হারমানকে তোমার গল্পটা বলো, আমরা তার কাছ থেকে অনেক টাকা পাব আর এতে আমাদের অবস্থার উন্নতি হবে। তুমি কি কখনো ভেবে দেখেছ আমরা আমাদের খরচ কিভাবে সামলাই? তুমি তো সারাদিন শুধু মদ খাও। এসব শোনার পর টমাস গল্পটা বলতে রাজি হলেন। এরপর তিনি লেখককে ডেকে বলেন, আমি আপনাকে এই গল্পের ততটুকুই বলবো যতটুকু আপনি সহ্য করতে পারবেন, কারণ এটি কোনো সাধারণ শিশুতোষ গল্প নয়, বরং একটি অত্যন্ত মর্মান্তিক গল্প। টমাস ব্যাখ্যা করেন যে এটি তার জীবনের এমন একটি ঘটনা যা তাকে চিরতরে বদলে দিয়েছিল। এরপর তিনি তার গল্প বলতে শুরু করেন। সেখান থেকে গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। 1820 সালে আমরা চেজকে দেখতে পাই, একজন সাধারণ কৃষকের ছেলে। চেজ এমন একটি কোম্পানিতে কাজ করে যারা তিমি মাছ শিকার করে এবং তাদের তেল বের করে। সেই দিনগুলিতে তিমির তেল খুব মূল্যবান বলে বিবেচিত হতো এবং বাজারে খুব চড়া দামে বিক্রি হতো। চেজের স্ত্রীকেও দেখা যায়, যিনি শীঘ্রই মা হতে চলেছেন। চেজ তার স্ত্রীর সাথে সুখে জীবনযাপন করে। এখন সে দেখে যে লোকেরা বাজি ধরছে কোন জাহাজ সবচেয়ে বেশি তিমি ধরবে। এটি স্পষ্টভাবে দেখায় যে এই লোকেরা কেবল টাকার জন্য নয়, বরং আনন্দ এবং লোভের জন্যও তিমি শিকার করে। এরপর চেস কোম্পানির প্রধানের সাথে দেখা করে।
তিনি চেজকে বলেন যে এসাক্স নামের একটি অত্যন্ত মূল্যবান জাহাজ শীঘ্রই সমুদ্রে পাঠানো হবে এবং তিনি চান চেজ যেন ক্যাপ্টেনের ফার্স্ট মেট হয়। এই কথা শুনে চেজ খুব রেগে যায়। সে বলে, গতবার আপনি আমাকে কথা দিয়েছিলেন যে পরের বার যখন এই জাহাজ সমুদ্রে যাবে আমি এর ক্যাপ্টেন হব, তাহলে সেটা কিভাবে বদলে গেল? প্রধান তাকে বলেন যে এবার কোম্পানির মালিকের ছেলে পোলার্ডকে ক্যাপ্টেন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধান চেজকে বলেন, এজন্যই আমরা তোমাকে এখনই ক্যাপ্টেন বানাতে পারছি না, কিন্তু পরের বার আমরা তোমাকে অবশ্যই ক্যাপ্টেন বানাবো। বাইরে দাঁড়িয়ে থাকা পোলার্ড এই সব কথা শোনে। ক্যাপ্টেন না হওয়ায় চেজ প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে চলে যেতে শুরু করে। তখন প্রধান তাকে থামিয়ে তার বেতন বাড়ানোর কথা বলতে শুরু করেন। তিনি বলেন যে চেজ যদি এতে রাজি হয় তাহলে টাকার জন্য সে শেষ পর্যন্ত এই যাত্রায় যেতে রাজি হবে। চেজ এমনকি তাকে একটি কাগজে লিখে দিতে বলে যে পরের বার সেই জাহাজের ক্যাপ্টেন হবে। এরপর চেজ চলে যায়। সে বাড়ি ফিরে আসে এবং যাত্রার প্রস্তুতি হিসেবে তার জিনিসপত্র গোছাতে শুরু করে। চেজের স্ত্রী তার চলে যাওয়ায় মোটেই খুশি ছিল না, কারণ সেই সময়ে তিমি শিকারকে একটি অত্যন্ত বিপজ্জনক পেশা হিসেবে গণ্য করা হতো। সমুদ্রে তিমি শিকার করতে গিয়ে অনেক নাবিক মারা যেত এবং অনেকেই বহু বছর পর বাড়ি ফিরত। চেজের স্ত্রী তাকে নিরাপদে ফিরে আসার জন্য অনুরোধ করে এবং তার কাছ থেকে প্রতিজ্ঞা নেয়। চেজের স্ত্রী তাকে তার স্ত্রীর কাছে করা প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দেওয়ার জন্য একটি লকেটও দেয়। অন্যদিকে আমরা পোলার্ডকে দেখতে পাই, যার মাথাটি তার যাত্রা শুরুর সময় তাকে বিদায় জানায় এবং তার পরিবারের জন্য গৌরব বয়ে আনার জন্য তাকে অনুরোধ করে। এরপর চেজ ও বাকিরা জাহাজে উঠতে শুরু করে। শহরের বাকিরাও তাদের বিদায় জানাতে জড়ো হয়েছে এবং চেজের চলে যাওয়ায় তার স্ত্রী গভীরভাবে শোকাহত। এরপর চেজ জাহাজে এসে পৌঁছায় এবং আমরা টমাসকেও জাহাজে দেখতে পাই, যে তখনও বেশ তরুণ এবং প্রথমবারের মতো তিমি শিকারে যাচ্ছে। এই সেই টমাস যে বর্তমান সময়ে গল্পটি বর্ণনা করছে। এখানে টমাস জাহাজের সেকেন্ড মেট জয়ীর দিকে তাকায় এবং তার গলায় তিমি মাছের দাঁতটি দেখে বলে, একদিন আমারও এরকম আরও অনেক দাঁত হবে। চেজ ও জয়ীর সাথে দেখা করে এবং আমরা জানতে পারি যে তারা খুব ভালো বন্ধু। জয়ী চেজকে ক্যাপ্টেনের সাথে দেখা করতে বলে এবং তারপর চেজ ক্যাপ্টেন পোলার্ডের সাথে দেখা করে। তারা একে অপরের প্রতি ঘৃণা গোপন করে কথা বলে। পোলার্ড চেজকে বলে যে কোম্পানি তাকেই প্রথম ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে। চেজ পোলার্ডকে এও বলে যে এই সব কিছু ঘটেছে কারণ সেই ছিল মালিক। এরপর তারা দুজনেই নিজেদের কাজে লেগে পড়ে এবং জাহাজের গতি বাড়ানোর জন্য পালগুলো খুলতে শুরু করে। সেই দিনগুলোতে পুরনো কাঠের জাহাজগুলোতে নোঙর তোলার জন্য দড়ি ব্যবহার করা হতো এবং তারপর সেই দড়ি দিয়েই পাল নামানো হতো। নাবিকেরা পালগুলো খোলার চেষ্টা করছিল, কিন্তু একটি পাল খুলছিল না, কারণ সেটি একটি দড়িতে আটকে গিয়েছিল। চেজ দ্রুত দড়ি দিয়ে তৈরি একটি মই বেয়ে ওপরে ওঠে এবং তার ছুরি দিয়ে দড়িটি কেটে দেয়। দড়িটি কাটার সাথে সাথেই পালটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং ফুলে ওঠে। বাকি নাবিকেরা বাকি পালগুলো খুলতে সফল হয়। চেজের বিপজ্জনক ও সাহসী আচরণ দেখে নাবিক দলের সবাই অবাক হয়ে গেল এবং ক্যাপ্টেন পোলার্ডও ঈর্ষান্বিত বোধ করলেন। সেই রাতে চেজ, জয় এবং পোলার্ড একসাথে রাতের খাবার খাচ্ছিলেন। পোলার্ড বারবার চেজকে কৃষকের ছেলে বলে ছোট করার চেষ্টা করছিলেন, কিন্তু চেজ কোনো জবাব না দিয়ে চুপচাপ উঠে চলে গেল। এতে জয় অসন্তুষ্ট হলেন এবং পোলার্ডকে এমন আচরণ না করার পরামর্শ দিলেন। অন্যদিকে আমরা টমাসকেও দেখতে পাই, সে জাহাজের বাকি নাবিকদের সাথে রাতের খাবার খাচ্ছে। টমাসের খাবারটা একেবারেই পছন্দ হচ্ছে না। ঠিক তখনই চেজ তাদের কাছে আসে, কয়েকজনের নাম বলে এবং আগামীকাল সকালে তাড়াতাড়ি তৈরি হতে বলে। পোলার্ডের চাচাতো ভাই হেনরি চেজকে তার সাথে আসতে বলে। চেজ তাকে অপমান করে বলে যে তিমি শিকার করা কোনো ছেলে খেলা নয়। এরপর চেজের দৃষ্টি টমাসের ওপর পড়ে, যার স্বাস্থ্য খাবারটা খাওয়ার পর খারাপ হতে শুরু করেছে। এটা দেখে চেজ তাকে কাছে ডাকে। সে ভাবে যে ভয়ের কারণে টমাসের স্বাস্থ্য খারাপ হচ্ছে, তাই সে তাকে এভাবে উৎসাহিত করার চেষ্টা করে। কিন্তু টমাস জাহাজে ফিরে আসার সাথে সাথেই হঠাৎ চেজের ওপর বমি করে দেয়। তবে চেজ এতে মোটেও কিছু মনে করে বলে মনে হয় না। এরপর সে টমাসকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, যার উত্তরে টমাস জানায় যে তার বাবা মা দুজনেই আর জীবিত নেই। পরের দিন পোলার্ড আবার চেজকে হুকুম করতে শুরু করে এবং চেজ অনিচ্ছা সত্ত্বেও তা পালন করে। কিন্তু তারপর চেজ দূরে একটি ঝড় উঠতে দেখে।
সে সাথে সাথে পোলার্ডকে জানায় যে একটি ভয়ঙ্কর ঝড় এগিয়ে আসছে। এটা আমাদের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে, তাই আমাদের অবশ্যই জাহাজটি অবিলম্বে ফিরিয়ে নিতে হবে। কিন্তু পোলার্ড চেজের কথা শোনার পাত্র ছিল না। সে জাহাজটিকে সরাসরি ঝড়ের মধ্যে নিয়ে যাওয়ার আদেশ দিল এবং জাহাজটি সেই ভয়ঙ্কর ঝড়ে প্রবেশ করার সাথে সাথেই সমস্ত নাবিক দল আটকা পড়ল। প্রবল বাতাস এবং উঁচু ঢেউ জাহাজটিকে এদিক ওদিক ছুঁড়ে ফেলতে শুরু করল। চেজ সর্বোচ্চ স্বরে চিৎকার করে অবিলম্বে ফিরে যেতে বলল।